আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে এক্সট্রা ক্লাস 7 অধ্যায়, প্রথমত 7 অধ্যায় নগ্নবিধি অধ্যায়। তো নগ্নবিধি নাম করাটা কেন হচ্ছে, নর্মালি একটা উচ্চতর উদ্ভিদের যদি আমরা স্ত্রী বিষয় দেখি, স্ত্রী জন্মানো দেখি, তো সেই ক্ষেত্রে আমরা দেখবো কি যে এটা মনে করো একটা স্ত্রী বিষয়, তো এখানে একটা ডিম্ব থাকে, হ্যাঁ, ডিম্ব থাকে, ভালো করে রাখলাম না, যেমন ধরুন রাখলাম ডিম্ব। এখন খেয়াল করো যে নগ্নবীজে যেটা হয় সেটা হলো এই যে ডিম্ব আছে না, এই ডিম্বটা থাকে, কিন্তু এই আশপাশে যে গর্ভাশয় আছে এটা নাই। তো এই গর্ভাশয়টা হয় না, ওদের হচ্ছে এইসব গর্ভাশয়ের বিষয়ে কিছু হয় না। নর্মালি আম জাম কাঁঠালে এরকম হয়, গর্ভাশয়টা এরকম হয়। তো এরকম হলে কি হয়, এই জিনিসটা বীজ হয়, এই জিনিসটা শক্ত হয়ে বীজ হয়, এটা কি হয় বীজ হয়। আর আশপাশে যে ফাঁকা জায়গাটা আছে না, এটা হলো ফল হয়। বুঝতে পারছো? ওই শক্ত অংশটাই বীজ হয়, হ্যাঁ, ফল হয়। এই জায়গাগুলো কি হয়, এই জায়গাগুলো ফল হয়, আর এটা ফলের চোচা হয়। বুঝতে পারছো? আমের ক্ষেত্রে হ্যাঁ, আম জাম কাঁঠাল যতগুলো আবৃত বীজ উদ্ভিদ আছে, আবৃত বীজ উদ্ভিদ মানে কি, যাদের বীজের বাইরে আবরণ আছে, যাদের বীজের বাইরে আবরণ আছে তাদেরকে বলা হয় আবৃত বীজ। বুঝতে পেরেছো? এটা ক্লিয়ার তো? আচ্ছা, এখন একটু তাকাও যে যদি এরকম ঘটনা হয় যে এদের বাইরে কোনো গর্ভাশয় নাই, এরকম যদি হয়, খালি অর্থাৎ এদের বাইরে গর্ভাশয় নাই, এদের হচ্ছে এই এই মনে করো এই ডিম্বুকটা আছে, শুধু ডিম্বুক আছে, তাহলে এর ফল কি হবে, এই ডিম্বুকটাই নিষিক্রিয়ার পরে শক্ত হয়ে যায়, বীজ হয়ে যায়। কিন্তু যেহেতু এর আশপাশে কোনো হ্যাঁ আবরণ হবে না, কারণ কি, ফল করার জন্য জায়গাটা ছিল এইটা, এইটা গর্ভাশয়, এখানে তো গর্ভাশয় নাই, তাহলে ফল কিভাবে হবে, সেজন্য ফল হবে। এইটুকু নাম দিলে বলো, বুঝতে পারছো? আচ্ছা, এটাই হলো নগ্নবীজ উদ্ভিদের ব্যাপার। তো নগ্নবীজ উদ্ভিদ বলি কেন, কারণ নগ্নবীজ উদ্ভিদের চাষাবাদ হয় না সেভাবে। কেন হয় না? কারণ এটা খুব একটা কাজে লাগে না, কিছু ওষুধি কাজে লাগে। নগ্নবীজ উদ্ভিদের উদাহরণ যেমন একটা সাইকাস, সাইনাস, যেটা এগুলো কিন্তু আনকমন। কারণ কি, এগুলো তো আমরা খুব একটা চোখে দেখি না, কারণ এটা আমরা চাষাবাদ করবো না। এখন আমের কাজেও লাগে না। আম যদি শুধু বিচি হতো, আমার যদি এরকম মিষ্টি ফল না হতো, আমকেও লাগাতো না, তাহলে আমও নগ্নবীজি হতো যদি ফল না হতো, তাই না? তাহলে কিন্তু আমকেও আমরা চিনতাম না। যেমন এখন সাইকাস, মাইনাস, নেটাম এগুলো চিনছে না কেন? কারণ এই জিনিসগুলো আমরা চাষাবাদ করি না, তাই না? তো এই জন্যে আমরা এগুলো কোনো একটা চিনি না, বা এগুলো আমরা দেখতে পাই না, কারণ কেউ তো এটা চাষাবাদ করবে না। বুঝতে পেরেছ? এই কারণেই নগ্নবীজি আমরা পৃথিবীতে কম থাকি। হ্যাঁ, এই এখন এখানে কিছু নগ্নবীজি সম্পর্কে জানতে গেলে এখানে কিছু বিষয়, ইংরেজি শব্দটা মনে রাখতে হবে। এদেরকে জিমনোস্পার্ম বলে। তো জিমনোস এখানে বাংলা দেওয়া আছে, জিমনোস মানে নগ্ন, ইসলাম মানে বীজ। জিমনোস মানে নগ্ন, আর ইসলাম মানে বীজ। যাদের বীজ নগ্ন অবস্থায় থাকে তাকে বলা হয় জিমনোস। সকল উদ্ভিদের বীজ তৈরি হয়। হ্যাঁ, তাহলে দেখো এখন এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এমসিকিউর জন্য এখানে কিছু বিষয় মনে রাখবো যে দ্বিতীয় নম্বর প্যারা থেকে মূলত এমসিকিউ আসে, প্রথম প্যারা থেকে এমসিকিউ আসে না। হ্যাঁ, দ্বিতীয় নম্বর প্যারা থেকে এমসিকিউ আছে যে বাংলাদেশে প্রায় 4000 প্রজাতির আবৃত্তি থাকলেও 5 প্রজাতির নগ্নবীজি, তাহলে কত কম, তাই না? 5 প্রজাতি। পৃথিবীতে তো 700 বা 21 প্রকারের পাওয়া যায় না? হ্যাঁ, পৃথিবীতে গোটা পৃথিবীতে পাওয়া যায় বেশি, 700টা পাওয়া যায়, কিন্তু হলো আমাদের দেশের ক্ষেত্রে 5টা। এই 5টা কোথায় কোথায় আবার হয়, এটা খুব আসে। প্রজাতির মধ্যে একটা দেখো আছে সাইকাস পেকটিনেটা। তো এই সাইকাস পেকটিনেটা এটা কিন্তু অ্যাডমিশনও অনেকবার আসছে। এটা হলো কোথায় পাওয়া যায়, চট্টগ্রামের বাড়িয়াগাড়া পাহাড়ি এলাকায়। এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের বাড়িয়াগাড়া পাহাড়ি এলাকায় পাওয়া যায়। এছাড়া পোডোকার্পাস, নেরিকোলিয়াস এইগুলো আর কি। হ্যাঁ, বাংলাদেশে একটি বাঁশপাতা নামে পরিচিত। এটার গোটা প্যারাটাই কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ একেবারে। এই যে তোমার নেটাম প্রজাতিগুলোর মধ্যে নেটাম, মন্টেনাম, তারপরে হলো অবলঙ্গাম, তারপরে লুটিফোলিয়াম, এই সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ অ্যাডমিশনে আসে এগুলো। হ্যাঁ, পরের পৃষ্ঠায় দেখো, পরের পৃষ্ঠায় হলো পৃথিবীতে নগ্নবীজি উদ্ভিদের
83টি কোনো এবং 721টি প্রজাতির সন্ধান পাওয়া যায়। এটুকু 83 কি বললেন? 83টি গণ, যে জেনাস জেনাস। এবার দেখো এরপরে বলছে যে লাস্টের এদের যে বিভাগ আছে সেই বিভাগ 4টা মনে রাখবো: জিঙ্গোফাইটা, সাইগানোফাইটা, কনিফেরোফাইটা আর নেটোফাইটা। এই 4টা হলো এদের বিভাগ। এরপরে আরও কিছু এমসিকিউ আছে, যেমন দেখো যে এখানে হলো যে জিঙ্গো, এদের তো আবার ভাগ আছে না, কয়টা করে পাওয়া যায়? হ্যাঁ ওই বিভাগ 4টা এমসিকিউ একটু করলে চলবে, এই 8টি আছে আবার আলাদা ভাগ লাগবে। এরপরে দেখো জিঙ্গো 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 ফাইলোবা নামক একটি মাত্র প্রজাতি এখন জিঙ্গো ফাইটা এর অন্তর্ভুক্ত, বাকি সবের বিলুপ্ত। জিঙ্গো ফাইলোবা একটি জীবন্ত ফসিল। জীবন্ত ফসিল মানে তো আমরা জানি, তাই না? কোনো জীব ধরো বিলুপ্ত হয়ে গেছে কিন্তু এখন তার কোনো অংশ বিশেষ পাওয়া গেছে, তাহলে এটা ফসিল। যেমন ডাইনোসর হ্যাঁ, বিলুপ্ত হয়ে গেছে, হ্যাঁ পাওয়া যায়, ওটা হলো ফসিল। কিন্তু জীবন্ত ফসিল কখন হয়? এখন যেটা আছে সেটা অতীতে বিলুপ্ত হয়ে যাওয়া উদ্ভিদের সাথে মিল সম্পন্ন, এরকম হলে এটা জীবন্ত ফসিল। তো এটা বলছে যে এরা হলো জীবন্ত ফসিল। আচ্ছা, এরপরে দেখো যে সাইগানোফাইটা বর্তমানে প্রায় 100টি প্রজাতি নিয়ে গঠিত। লিপিস্কার মানে কি? হ্যাঁ, কোনটা লিপিস্কার নাকি? আরো দূরে আছে না আগে আছে? ও আচ্ছা আচ্ছা, তুমি এমনিতেই শুনে রাখো, আগামী দিন থেকে বই নিয়ে আসো। আচ্ছা, তাহলে দেখো যে সাইগানোফাইটা বর্তমানে প্রায় 100টি প্রজাতি নিয়ে গঠিত। এই দুটি গ্রুপের উদ্ভিদে শুকনো ফ্লাজেলা যুক্ত। ফ্লাজেলা মানে তো চাবুক, হ্যাঁ এইটুকু। তারপরে দেখো যে প্রায় 550টি প্রজাতি নিয়ে গঠিত কনিফেরোফাইটা। কনিফেরোফাইটাটাও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরে পৃথিবীর সবচেয়ে প্রাচীন বৃক্ষ কি এটা? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কি? এটাও খুবই গুরুত্বপূর্ণ। সেকুয়া। কনিফার জাতীয়, কনিফার হলো শীতপ্রধান দেশে পাওয়া যায়। এর উচ্চতা কত? এটাও লাগবে। তারপর হলো বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষ, এই যে জামিয়া নামক হ্যাঁ, বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষ হলো আমেরিকার আবহাওয়া আর ক্যালিফোর্নিয়ার বিদ্যমান বিশল কোনপাইন। এটুকু 500 বছর হয়েছে। 5000। এরপরে এক লাইন বাদ দেয়, ওটা লাগবে না। এরপরে এক লাইন বাদ দিয়ে দেখো আবৃত্তির উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ নগ্নবীজ হলো নেটোফাইটা বিভাগের উদ্ভিদ। প্রায় 70টি প্রজাতি এই বিভাগের অন্তর্ভুক্ত। জেন্টন। তারপরে দেখো জেন্টন না, ওটা নেটা। এরপরে দেখো আবৃত্তির উদ্ভিদের মধ্যে এদের মানে জি সাইলেন্ট। হ্যাঁ, আবৃত্তির উদ্ভিদের মধ্যে এদের শুকনো ফ্লাজেলা বিহীন। কিন্তু স্যার একটা কথা হচ্ছে, জিটা না দিলেও তো পারতো। এইটা তো ইংরেজি ভাষার স্পেলিং, হ্যাঁ এগুলো তো ভুলে জি এর কোনো কাজই নেই। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখো নেটাম। এরপরে হচ্ছে যে শুকনো ফ্লাজেলা বিহীন। তারপর হচ্ছে এদের কাণ্ডের টিস্যুতে ভেসে আছে নেটামের পাতা আবৃত্তির উদ্ভিদের মতো। তারপর হলো নামিবিয়া মরুভূমিতে এন্ডেমিক, মানে যেটা ওই জায়গায় হয়, এটাও গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, এদের কুম্বল দেখতে ফুলের মতো। এই উদ্ভিদের মাত্র 2টা পাতা থাকে। ইফিডিয়া উদ্ভিদে দিনিসে দেখা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইফিডিয়া উদ্ভিদে দিনিসে দেখা যায়। নেটোফাইটা না দেখা যায় না? হ্যাঁ, না নেটোফাইটা দেখা যায় নেটোফাইটা জিনিসের ঘরে তো না, ওই যে ইফিডিয়া উদ্ভিদে শুধু। হ্যাঁ, 2টি ভারতীয় প্রজাতি ইফিডিয়া আর ইন্টারমেডিয়া থেকে শ্বাসকষ্ট ওষুধ ইফ্রেডিন, এটা অ্যাডমিশনে অনেকবার আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেনে ইফিডিয়া উদ্ভিদ আছে। এইটি পর্যন্তই যথেষ্ট। তবে এটা জন্য অনেক আসে, এই জন্য একটু বেশি বললাম এখান থেকে। এরপরে দেখো বিশ্বের সর্বোচ্চ 3টি বৃক্ষ প্রজাতি, 3টাই মনে রাখতে হবে। এদের উচ্চতা মিটার পর্যন্ত। হ্যাঁ, প্রথম 3 মিটার পর্যন্ত শেষ। এবার দেখো উদ্ভিদে নগ্নবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ, তবে ক্ষয়ের জন্য আসতে পারে। বলছে উদ্ভিদ বহু বর্ষজীবী। বহু বর্ষজীবী মানে হলো যেইগুলা কি হয় যে 1 বছরের বেশি বাঁচে, তাই না? তারা বহু বর্ষজীবী। যেমন আম, জাম, কাঁঠাল, এটা সবাই কিন্তু বহু বর্ষজীবী, অনেক বছর বাঁচে। কিন্তু ধরো কাঁচামরিচ, বেগুন, এরা একটু অনেক বছর বাঁচে, ওই সিজনে হয়ে শেষ। টমেটো না, ফুলকপি বাঁচে তো।
না বেগুন অবশ্য আছে, মরিচও আছে। তবে কিন্তু মরিচের আছে ব্যাপার খুব কম না ওটা আছে। না না, যেটা হাইব্রিড না, যেটা এমনি যেটা বাড়ির আশপাশে লাগানো আছে ওটা আমাদের এখনো আছে। এখন 3-4 বছর হয়ে গেল মনে হয় গাছটা। মরে যায় আবার হয় না ওরকমই আছে। না, হ্যাঁ এটা ব্যতিক্রম আর কি, তবে সাধারণত এরা 1 বছর জীবীর মধ্যে পড়ে। তারপর ধরো কচু, আদা, রসুন, পেঁয়াজ, আদা তো 2-3 বছর হয়। এগুলো হচ্ছে দেখা যায় প্রতি বছরে নতুন নতুন আদা ওঠে। গাছ হবে না। আমাদের এখানে চাষ করেছি আমরা এবার আদা। ওগুলো ব্যতিক্রম, হ্যাঁ কেউ কেউ তো থাকে একটু বেশি বড়, যেমন মানুষের মতো অনেকে 100 বছর পার করে দেওয়া এই যে তারপর ওগুলো হলুদ, উদাহরণ। ওই গাছটা মরে যাওয়ার পরে তো বোঝা যায় যে আলাদা হয়েছে। হ্যাঁ কিন্তু গাছটা তো সব যত্ন নিলে যত্ন না। আদা হলুদের কথা বলেন তাহলে। না হলুদ ওটা মাটির নিচে থাকলে ওখান থেকে আবার মাটি থেকে থাকলে আবার ওখান থেকে হয় আর কি, মানে ওই ইয়েটা থেকেই যায়, হ্যাঁ। ওখান থেকে আবার হয় এরকম। তাহলে বহুবর্ষজীবী মানে যারা আমরা দেখি যে অনেক বছর বেঁচে থাকে তাদেরকে বহুবর্ষজীবী বলে। চিরসবুজ বলতে বোঝায় যাদের পাতা কখনো ঝরে পড়ে না, মানে সাপ সবসময় থাকে আর কি। খেজুরের পাতা। ক্ষেত্রে পাতাও তাই যে ঝরে পড়ে না। হ্যাঁ স্প্রোফাইট অসম রেণু রসু মানে হলো যে যাদের স্কুল হয়, স্কুল মানে কি আমরা জানি যাদের বীজ হয় না আসলে এইভাবে, যে তখন দেখা যায় স্কুল হয়। তো স্কুলগুলো যদি পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট, পুং জন্মাঙ্গ এবং স্ত্রী জন্মাঙ্গ যদি দুই রকমের হয়, দেখতে একটা ছোট একটা বড় হয়, তখন এটাকে অসম রেণু রসু বলে। তারপরে দেখো রেণুপত্র বা স্পোরোফিল। রেণুপত্র বলতে যে পত্রে রেণু হয় এরকম আর কি, যে পত্রে রেণু হয়, বা স্পোরোফিল। ফিল মানে পাতা, অর্থাৎ পাতার মতো একটা গঠন যেখানে কি হয় রেণু হয় বা স্পোর হয়, কোনোভাবে সন্নিবিষ্ট হয়ে স্টিমুলাস বা কোণ তৈরি করে। তো স্টিমুলাস বা কোণটা ঠিক দেখো, স্টিমুলাস বা কোণগুলি কোণ। স্টিমুলাস নামকরণ হচ্ছে এই কারণে, এটা আমরা পরে যদি শিখবো, আছে বইয়ের মধ্যে আছে একটা গঠন, বইয়ের মধ্যে আছে কোণের মতো, কোণ আইসক্রিমের মতো না, কোণ আইসক্রিমের মতো এরকম আছে। এখানে ধরো স্বল্প গঠন থাকে, স্বল্প গঠন থাকে, এই জায়গাগুলোতে এর ভিতরেই মূলত মাইক্রোস্কোপিক থাকে, মানে এরকম ব আকৃতির মতো মাত্রাবিহীন বয়ের মতো অসংখ্য এই জিনিসগুলোকে বলা হয় মাইক্রোস্কোপিক, মানে ছোট ছোট স্পোরধারী পাতা। ওই যে ত্রিভুজ আকৃতি ওটি হলো পাতা, মানে এমন একটা পাতা আকৃতি গঠন যার মধ্যে তাদের বলে মাইক্রোস্কোপ। এখন এই মাইক্রোস্কোপগুলো খুবই স্ট্রং ভাবে থাকে, একটার সাথে একটা লেগে থাকে। এই জন্য নাম হচ্ছে স্ট্রোবিলাস। এই জন্য নাম হচ্ছে স্ট্রোবিলাস। বিলাস মানে সাজানো, বিলাস মানে সাজানো, আর স্ট্রং ভাবে সাজানো। হ্যাঁ, তাহলে মেগাস্পোরোফিল ডিম্ব উৎপন্ন হলেও কোনো গর্ভাশয় তৈরি হয় না। ওই যে বললাম এদের গর্ভাশয়, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড কিছুই নাই। সাইকাস আছে না কোনো? থাইকাসের উপরে পরাগায়নকালে পরাগণ সরাসরি এগুলো বুঝতে পারবো অবশ্য, তবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে দেখো এগুলো কি কোন কতটা রয়ে যায় নাকি? এটা হলো নগ্নবীজির বৈশিষ্ট্য। এখন নগ্নবীজির মধ্যে সাইকাস একটা উদ্ভিদ, পরে ওগুলো আমরা আলোচনা করব। আচ্ছা আগে বই নাই, হ্যাঁ তুমি এখন মানে পরে বই নিয়ে আসে তখন লাইন বাই লাইন বুঝতে পারবে, এখন তো বই ছাড়া তো এলোমেলো হবেই, এটা স্বাভাবিক, তাই না? এই এখন দেখো যে আবার তোমাদের পরীক্ষা আগে কিছু দূর যদি আগে নেওয়া যায় তাহলে পরীক্ষা আছে যত সম্ভব আছে। বলছে মাংস খাওয়ার একদম পরীক্ষা দিতে আসছে ঈদের পর। আচ্ছা তারপরে দেখো যে এখানে গুরুত্বপূর্ণের মধ্যে 1-2 বেশি গুরুত্বপূর্ণ, 1-2-3, তারপরে হচ্ছে এরপরে হচ্ছে 7, তারপরে 8। 8টা অনেকবার আসছে আর কিছু না, 8, 10, তারপরে 12-13, এগুলো এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ আচ্ছা অন্যগুলো একটু বুঝি, যে এটা এমনি এস্টাবলিশ। তারপরে দেখো এরপর বলছে যে ডিম্বক মেগাস্পোরের কিনারে নগ্ন অবস্থায় থাকে। কিনারে কি এরকম এদের হচ্ছে পাতার মতো, তারপরে এইভাবে করে এখানে একটা ডিম্ব, এদের কিনারে এদের ডিম্ব, এখানে ডিম্ব, ডিম্ব কিনারে, তাহলে এদের কিনারে আছে, এখানে কোনো গর্ভাশয় নেই। হ্যাঁ এটাই বলছে এদের কিনারে কিন্তু কোনো গর্ভাশয় নেই। লাল কালারের হয় না ওরকম লাল না, সবুজই হয়।
বেশি যখন একটু ইয়ে হয়ে যায় মানে বেশি পুরাতন হয় তখন একটু লালচে ভাব করে। আচ্ছা এখন দেখো ফল সৃষ্টি হয় না বলে বীজ নম্র থাকে, এটা তো জানো। এই জায়গায় একটু বোঝা যাচ্ছে 8 নম্বর পয়েন্ট, নম্র বিদ্যুতে দ্বিনিষেধ ঘটে না, ব্যতিক্রম ইফ্রিডিয়া, শুধু ইফ্রিডিয়াতে দ্বিনিষেধ ঘটে। তাই শ্বাস বা অ্যাঞ্জিওস্পার্ম হ্যাপ্লয়েড এবং নিষেকের রূপে সৃষ্টি হয়, এটা একটু বোঝার আছে। তাহলে দ্বিনিষেকের ব্যাপারটা কি একটু দেখো। দ্বিনিষেকের ব্যাপারটা হলো এরকম, দুইবার নিষেধ। দ্বিনিষেকের ব্যাপার আমরা যদি উচ্চতর উদ্ভিদের ক্ষেত্রে দেখি, তাহলে উচ্চতর উদ্ভিদের ক্ষেত্রে আমরা দ্বিনিষেক দেখি, আম জাম কাঁঠাল কিন্তু দ্বিনিষেক ঘটে। তো দ্বিনিষেক ঘটার কারণই হলো যে এর জন্য আর ফলের মধ্যে যে ইয়াটা থাকে, বীজটা থাকে, এটা দুই ভাগে ভাগ করা যায়। দ্বিনিষেক ঘটার জন্য দুই ভাগে ভাগ করা যায় কেন? আমরা বীজ ভাগ করছি। হ্যাঁ, ধরো এখানে একটা পরাগরেণু আসে, পরাগরেণু যখন আসে এই বড় চলে আসে, পরাগরেণু এইভাবে আসছে, এসে এখানে দুইটা পুংগ্যামেট থাকে, এখানে নালিকা নিউক্লিয়াস থেকে নষ্ট হয়ে যায়। এই পুংগ্যামেটে বা শুক্রাণুর একটা প্রধান নির্মাণের সাথে মিলিত হয়, আরেকটা যে আছে সে সেকেন্ডারি বা গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। তাহলে একই সময় দুইটা নিষেধ হলো না, তাহলে একই সময় দুইটা নিষেধ হলো, এটা হলো দ্বিনিষেক। আরেকবার যে এখানে হলো পরাগরেণু ভিতরের দিকে যখন আসে তখন দুইটা পুংগ্যামেট হয় বা পুরুষ জনন কোষ হয়, তাই না? তো এই দুইটা নিউক্লিয়াসের একটা হলো প্রধান নির্মাণ যেটা একটু লম্বা, তার সাথে মিলন ঘটে, আর আরেকটা যে থাকে সে হলো সেকেন্ডারি নিউক্লিয়াস, যেটা পরবর্তীতে হয়েছে তাই এর নাম হলো সেকেন্ডারি নিউক্লিয়াস, তার সাথে মিলিত হয়। তাহলে একই সময় দুইটা নিষেধ হলো, তাই এর নাম হলো দ্বিনিষেক। এর নাম কি? দ্বিনিষেক। এখন নগ্ন বলছে যে এই দ্বিনিষেকটা হয় না, ইফ্রিডিয়াতে হয়, তাছাড়া অন্যদের হয় না। তো না হওয়ার কারণ কি? নগ্ন নীতিতে ধরো এইসব গর্ভাশয়ের সাথে কিছু নাই, ডাইরেক্ট ধরো পড়ে। তো ডাইরেক্ট যখন পড়ে তখন এর ভিতরে সেকেন্ডারি নিউক্লিয়াস, মানে দুইটা নিউক্লিয়াস থাকে না, একটাই নিউক্লিয়াস থাকে। আর ধরো সরাসরি যখন এর মধ্যে কোনো একটা পুংগ্যামেট পড়ে তখন একটাই পড়ে, এবং সেই একটা ধরো এটা এখানে এসে মিলিত হয়। তো তাহলে এখানে এই যে এখানে সেকেন্ডারি নিউক্লিয়াস ওখানে তো একটাই আছে, কিন্তু এর সাথে কোনো মিলন হলো না। তাহলে সরাসরি যখন হচ্ছে সাইকাসের পুরুষ কোষ আসে, এসে শুধু প্রধান নির্মাণের সাথে মিলিত হয়, তাহলে একটাই মিলন হবে, দুইটা তো হলো না। তাহলে এটাকে দ্বিনিষেক বলতে পারবো না, একটাই নিষেধ হয়েছে। তাই না? তাহলে এটাকে আমি বলতে পারবো না যে এটা হলো দ্বিনিষেক হয়েছে, এটা তো বলা যাবে না, যেটা একটাই নিষেধ হলো। এখন এই জায়গাটা, এই যে একটা কোষ আছে, এই কোষটাই শ্বাস বা শস্য বা অ্যান্ডোস্পার্ম জিনিসটা যে এইটা বিভাজিত হতে থাকে একা একা, এও বিভাজিত হয়, এও বিভাজিত হয়। বিভাজিত হয়ে উচ্চতর উদ্ভিদ হলে তো 3n থাকে, 3n হয়ে যায়, তাই না? এইভাবে 3n আবার 3n আবার 3n উচ্চতর হলে আবার 3n এর মধ্যে থাকে, হতে হতে একসময় কোষপুঞ্জ গঠন করে অনেক কোষপুঞ্জ হয়ে যায়, ওই কোষপুঞ্জটাই পুষ্টি দিতে থাকে এই নিষিক্ত ডিম্বাণুকে। তো এই জন্য এর নাম হলো শস্য বা শ্বাস। শস্য বা শ্বাস মানে যার মধ্যে প্রচুর পুষ্টি আছে তাকে বলা হয় শ্বাস বা শস্য বা অ্যান্ডোস্পার্ম। বুঝা গেল কি? তাহলে যার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি আছে তাকে বলা হয় শস্য বা শ্বাস। বুঝতে পারছো? তাহলে এদের তো এই একটা নিউক্লিয়াস বারবার বেরোয়, এরাই তখন শস্য বা শ্বাস তৈরি। বুঝতে পারছো? এইটুকুই আর কি। এটাই হলো তোমার হচ্ছে। বাকিগুলা দেখো তো আর কি বুঝছো না? কোন হ্যাঁ ও আচ্ছা, তাহলে থাক আজকে, কারণ তুমি বই আনি আজকে, এই পর্যন্ত থাক, ওইটুকু পর্যন্ত একটু পড়ে দেখবা। হ্যাঁ, বাসা থেকে ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আগাবে, এটাও ঠিক। আচ্ছা, তোমার বাসা থেকে হলো, বাসা থেকে একটু রিডিং করে দেখবে, এর মধ্যে কী বুঝবো নি, তবে হলো
শুধু সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্যের মধ্যে গুরুত্বপূর্ণের মধ্যে আছে 4, 5, 6, 4, 5, 6 আর হচ্ছে 11 নম্বর 10, 11 এটা গুরুত্বপূর্ণ। আর এখানে শ্রেণী বিন্যাসে ক্লাস অর্ডার ফ্যামিলি, ক্লাস অর্ডার 4, 5, 6, 10, 11 10, 11 হ্যাঁ। আর গঠন বৈশিষ্ট্য সৃজনশীল। আচ্ছা 240 পৃষ্ঠা পর্যন্ত রিডিং করে দেখবা যে না বোঝার কি আছে। 240 হ্যাঁ 240 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে।